আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। গুরুত্বপূর্ণ আজকে একটি ক্লাস, তো আমরা ক্লাসে চলে যাব। ক্লাসের আগে আমি জীবন বৃত্তান্ত নিয়ে কিছু কথা বলি। বাস্তবতা, দৃষ্টিভঙ্গি এবং আমাদের জীবনের চলাচলে কী বিষয়গুলো বেশি ফোকাস করা উচিত সফল হওয়ার জন্য, সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলি। আজকে যেটা বিষয়ে বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট এবং প্রতিটি সময় আপনার জন্য কাজের মধ্যে ব্যয় হয়, সে বিষয়টি লক্ষ্য করা উচিত প্রত্যেকটা মানুষের। কারণ আমরা জীবনে বেঁচে থাকবোই বা কতটুকু। তো পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে, এক একজনের টার্গেট এক এক রকম। কেউ অর্থ ইনকাম করতে চায়, কেউ হয়তো ইনকামের পাশাপাশি নিজের নামটাকে পৃথিবীতে রেখে যেতে চায়। তা আসলে আপনি কি করতে চাচ্ছেন, কোন পর্যায়ে আপনাকে রাখতে চাচ্ছেন, সেটার উপরে ডিপেন্ডেন্ট। আমি বেসিক্যালি প্রত্যেকটা সেকেন্ড কাজে লাগানোর চেষ্টা করি, যার কারণে অনেক সময় দেখা যায় যে খাবার সময়ও আমি মোবাইল ফোন হাতে নিয়ে অনেক সময় মানুষের সঙ্গে চ্যাটিং করি, ব্যবসায়ী চ্যাটিং, অথবা হতে পারে আমার কর্মক্ষেত্র নিয়ে। যাই হোক, কর্মের অনেকগুলো ধাপ রয়েছে। যেমন আমি সাপ্তাহিক একটি সময় বের করে নিয়েছি, যেটা হচ্ছে আমার ইসলামিক প্রতিষ্ঠানের পিছনে আমি সময়টা ব্যয় করার চেষ্টা করি। কিছু সময় সামাজিক কাজে ব্যয় করার চেষ্টা করি। নট অনলি বিজনেস, আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের সময়গুলো কাজে লাগানোর চেষ্টা করতে হবে, আর আমি এটাই করার চেষ্টা করি। আজকের একটি উদাহরণ ছিল যে আমাদের ছাত্রদের মধ্যে একজন সিনিয়র ছাত্র আছে, নাম প্রকাশ করব না। তিনি আমাকে দাওয়াত করেছিলেন দুপুরে খাওয়ার জন্য। দুপুরে আসলে খাওয়ার কোনো আমার সূচিপত্র নেই, দুপুরে আমি কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো যেহেতু উনি দুপুরে খায়, যার কারণে ওনার রিকোয়েস্টে আজকে আমি খেতে গিয়েছিলাম। খেতে যাওয়ার পরে আমার ওখানে 1 থেকে 1.5 ঘন্টা সময় নষ্ট হয়েছে বলে আমি মনে করেছি। আমি বেসিক্যালি বাসায় যাই হচ্ছে মাগরিবের নামাজের পরে, সেই সময় আমি খাওয়া দাওয়া করি। তো আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর 1.5 ঘন্টা সময় নষ্ট হওয়ার কারণে আমি মনে করেছি যে আজকের সময়টা কিছুটা এদিকে নষ্ট হলো, তাহলে এই সময়টা কীভাবে কাজে লাগানো যায়। পরবর্তীতে আমি মনস্থির করলাম যে সন্ধ্যার সময় আর বাসায় যাব না। তো সন্ধ্যার সময় বাসায় যাওয়াটা শুধুমাত্র খাওয়ার জন্য না, সারাটা দিন বাসায় নিজের মা আছে, ভাই আছে, বোন আছে, অথবা নিজের পরিবার আছে, সকলের সঙ্গে একটা দেখা সাক্ষাতের যে বিষয়টা, সেটা সন্ধ্যার সময় হয়ে থাকে। তো যদিও বা খাওয়ার প্রয়োজন ছিল না, কিন্তু সেটার প্রয়োজন ছিল। তারপরে আমি ভেবেছি যে আগামীকাল শুক্রবার তাদের সঙ্গে হয়তো দেখা হতে পারে। আগামীকালের রাজশাহীর বাইরে কোনো কর্মসূচি নেই, যার কারণে সন্ধ্যার সময় আমি প্রতিষ্ঠানে থেকে গেছি। এটা দিয়ে 2টা জিনিস আমি পেয়েছি। এক হচ্ছে সেই সময়টুকু আমি কাজে লাগালাম, তাহলে আমার কার্যকরী যে সময়গুলো ছিল সেগুলো বেঁচে গেল। দ্বিতীয়ত হচ্ছে এখানে যারা প্রশিক্ষণ নিতে এসেছে, যারা প্রশিক্ষণার্থী আছে অলরেডি, তাদের মাঝে আমার এই গুণাবলীটা শেয়ার করেছি, যাতে করে এখান থেকে কিছু ছেলেরা এটাকে জীবনের শিক্ষা নিয়ে এই সময়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করে এবং তারা সফলকাম হয়। পৃথিবীতে সফলকাম হওয়ার জন্য যারা কর্মিক, যারা কাজকে অত্যন্ত বেশি ভালোবাসে, তারা মনে হয় আমার মতো ভাবে যে পৃথিবীকে কিভাবে পরিচালনা করলে ভালো চলবে সেটা তো আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানে, তিনি সেভাবে পরিচালনা করছে। কিন্তু আমাদের কাছে মাঝে মধ্যে মনে হয় কাজের এত চাপের কারণে যদি 24 ঘন্টার জায়গায় 48 ঘন্টায় দিন হতো, অথবা 24 ঘন্টার দিন 24 ঘন্টা রাত হতো, অথবা রাতটা 12 ঘন্টা হতো, 24 ঘন্টা দিন হতো। মানে আমাদের ক্যালকুলেশনটা এরকম যে আরও সময় পেলে আমরা হয়তো আরও বেশি কাজ করতে পারতাম। আর কিছু কিছু মানুষ যেন ঘুমিয়ে থেকেই সময় পার করে দেয়, আরও ঘুমের ঘাটতি থাকে তাদের। তো পৃথিবীতে খাওয়া এবং ঘুম এটার কখনো পিপাসা মেটে না, এটা বাড়তেই থাকে চাহিদা। যাই হোক, আমরা প্রত্যেকটা সময় কাজে লাগানোর চেষ্টা করব, কারণ সময় কাজে না লাগালে আমরা জীবনে ভালো কিছু করতে পারবো না এবং আমাদের নামগুলো পৃথিবীতে রেখে যেতে পারবো না। ছাত্ররা আছে এখানে, আজকে আমরা বিশেষ ক্লাস, এখানে আমরা বলেছি স্যামসাং A105F ফেক চার্জিং। তো আমরা কিভাবে কাজ শেখাই, যেন আমাদের সিস্টেমগুলো জেনে থাকি, তাই না? যে সিস্টেমটা আমি শিখেছি, এই সিস্টেমটা যে কোনো ফোনে আমরা চার্জিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারি। এর জন্য কোনো এক সময়, আজ থেকে 10 বছর আগে, মোবাইল ফোনে যে কোনো একটা প্রবলেম আসলে কি হতো, সার্চ করতো ইন্টারনেটে সলিউশনের জন্য। এখন কি সার্চ করে সেই সলিউশনগুলো পান আপনারা? পান না। কারণ কোনো এক সময় দেখা যাচ্ছে একটা মডেলের সেট যখন মার্কেটে আসতো, এই মডেলের সেটটাই মার্কেটে মোটামুটি 3 বছর, 4 বছর, 5 বছর স্টে করতো একটা মডেল। তো নোকিয়া 1100 যখন মার্কেটে আসে, 1100 সেটটা বহুদিন মার্কেটে বিক্রি হয়েছে। 1110 যখন আসছে, এটাও বিক্রি হয়েছে বহুদিন। তারপরে এগুলোর যে সলিউশনগুলো ছিল, রিঙ্গার, লাইটে সিট প্রবলেম, তারপরে কিপ্যাড প্রবলেম, নেটওয়ার্ক ইস্যু, এই কমন যেগুলো ইস্যু ছিল, ইনসার্ট সিম,
তারপরে নট চার্জিং প্রবলেম, এগুলো প্রত্যেকটা সলিউশন এক একটা ইঞ্জিনিয়াররা সলিউশন করতো, এগুলো ইন্টারনেটে হয়তো পিকচার ছেড়েছে এবং যে কেউ সার্চ করলে অথবা সলিউশনের ডায়াগ্রাম বের করলে পেয়ে যাচ্ছে সমস্যার সমাধান। কিন্তু এখন যেহেতু প্রতিনিয়ত নতুন নতুন মডেল, যার কারণে এত ডায়াগ্রাম করা পসিবল না। এই কারণে আমাদেরকে সিস্টেমগুলো বুঝে নিতে হবে যে চার্জিং ওএসটা কী সিস্টেমের উপরে কাজ করছে, নেটওয়ার্ক ওএসটা কী সিস্টেমের উপর কাজ করছে, এবং বেসিক যে ধারণাগুলো এগুলো যদি থাকে তাহলে আমরা কোনো একটা নির্দিষ্ট মডেল না, যে কোনো ধরনের ফোনে আমরা ওই জ্ঞানগুলোকে কাজে লাগিয়ে আমরা কী করতে পারবো, রিপেয়ার করতে পারবো। তো আজকে আমি মানে এই বল চার্জিং আইসি যেটা ছিল, এই চার্জিং আইসি সম্পর্কে বেসিক ক্লাস নিয়েছিলাম কবে, পরশুদিন সম্ভবত, মেবি 2 দিন আগে। তো ওইটা মাথার ভিতরে কিছুটা এলোমেলো অথবা একটু অন্ধকারাচ্ছন্ন এরকম ছিল, বুঝেছি বুঝিনি, আর একটু হলে ভালো হতো এরকম। তো আমাদের এখানে প্র্যাকটিক্যাল এবং বেসিক দুটো এক জায়গায় হওয়ার কারণে পরবর্তীতে এটা ক্লিয়ার হয়। তো আমরা যেহেতু এখানে মোবাইল সার্ভিসিং করি এবং আমরা প্রশিক্ষণও করাই, যার কারণে আমাদের সার্ভিস সেন্টারে যেসব কাজগুলো আসে, যেমন আজকে আমাদের চার্জিংয়ের কাজটা এসছে, তো এই চার্জিংয়ের কাজটা আসার কারণে এই চার্জিংয়ের কাজটা যদি আমরা এখন সরাসরি প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে বেসিক আর প্র্যাকটিক্যাল দুটো এক জায়গায় হলে এটা প্রমাণিত এবং এটা আপনাদেরকে ভালো লাগবে, বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা এখানে চেকিং পদ্ধতি যেটা ছিল, এটা হচ্ছে আমাদের অনলাইনে যারা আমাদেরকে ফলো করতেছেন তাদের উদ্দেশ্যে আমরা ভিডিওটা করছি, যেন বিষয়টা কিছুটা ক্লিয়ার হয়। পুরোপুরিভাবে আমাদের ফাউন্ডেশন তো আপনাদেরকে দেওয়া সম্ভব নয়, তবে এখান থেকে কিছু কিছু নলেজ আপনাদের মাঝে শেয়ার করি যেটা আমাদের জন্য সম্ভব হয়, এবং এক একটি ভিডিওর পিছনে অনেকটা সময় চলে যায় আমাদের। দয়া করে আপনারা সুন্দর একটি মন্তব্য করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন যারা আমাদের জুনিয়র টেকনিশিয়ান আছে, যারা নতুন আছে অথবা যারা দুর্বল আছে, তাদের কাছে যেন আমাদের ভিডিওটা পৌঁছে যায় এবং তারা এটা দেখে কিছুটা হলেও উপকৃত হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে চার্জিংয়ের পোর্ট আমরা কি কি এঁকেছি এটা দেখাই। এটা হচ্ছে চার্জিং পোর্ট, এটা হচ্ছে সেকেন্ড পিসিবির বেজ, ঠিক আছে, সেকেন্ড পিসিবির বেজ। এটা হচ্ছে আমাদের মেন বোর্ড যেটা আছে, ঠিক আছে। এই নেমগুলোর সঙ্গে আমাদের মোটামুটি একটা পরিচিতি থাকতে হবে, তাহলে আমরা এটা লিখি, ঠিক আছে। সেকেন্ড পিসিবি বোর্ড, তারপরের বেসটা কি ছিল, মেন পিসিবি অথবা মেন বোর্ড, দুটোই বলা যায়, ঠিক আছে। তো মেন বোর্ডের যে বেসটা আছে, চার্জিং পোর্ট, ইউএসবি পোর্ট থেকে লাইন দিচ্ছে হচ্ছে আমাদের সেকেন্ড পিসিবি বেজে। এই সেকেন্ড পিসিবি থেকে লাইন একটা রেবনের মাধ্যমে চলে আসছে মেন বোর্ডের বেজে। মেন বোর্ডের বেজ থেকে আমাদের কানেকশন দেওয়া হচ্ছে একটা ক্যাপাসিটার ফিল্টারিং করে, এখানে হচ্ছে ইউএসবি ইনেবল ড্রাইভার। ইউএসবি ইনেবল ড্রাইভারে আমাদের এখানে একটা আইসিতে লাইনটা ঢোকানো হচ্ছে। লাইনটা ঢোকানোর পরে এখান থেকে সরাসরি আমাদেরকে দেওয়া হচ্ছে চার্জিং আইসিতে। মেন চার্জিং আইসি, এটার মডেল ছিল S2MU00X005 ছিল, 5X03 এই মডেলটা ছিল। তাহলে আমরা এই আইসিতে পাচ্ছি, এই আইসি থেকে আমাদেরকে লাইনটা আউট করে একটা রেজিস্টার হয়ে, যেটা R22 মডেলের মতো রেজিস্টার ছিল, সেই রেজিস্টার হয়ে তারপরে আমাদেরকে ভিভ্যাটে চলে যাচ্ছে। ভিভ্যাট মিনস ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইন, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আমাদের এই ফোনটা হচ্ছে A105F মানে A10 ফেক চার্জিং প্রবলেম হচ্ছে। আমরা ইস্যুটা আমরা কীভাবে চেক করব, চার্জিং পোর্ট থেকে আমরা কন্টিনিউটি দিচ্ছি, আমরা দেখছি এই বেজে আমাদের আসছে, এখানে কত ভোল্টেজ আসছিলো আমরা চেক করেছিলাম 5.2, এবং এই ভোল্টেজটা আমাদের যে ইউএসবি ইনেবল ড্রাইভার আইসিটা আছে এখানে কত ভোল্টেজ ঢুকে 5.2, এটাও 5.2, এবং এটা থেকে বের হবে কত 5.2ই বের হবে। আর এটা হচ্ছে ওভিপির মতো কাজ করছে, ঠিক আছে, ওভার ভোল্টেজ প্রোটেকশন। যদি এখান থেকে চার্জার থেকে কখনো ওভার ভোল্টেজ যায় তাহলে কিন্তু এই নিজে ক্ষতিগ্রস্ত হয়ে আমাদের মোবাইলটাকে সেভ করবে, ঠিক আছে। এর জন্য এখানে 5 ভোল্ট ঢুকে 5 ভোল্টই বের হয়, আর আমরা মনে করি যে কেন 5 ভোল্ট ঢুকে 5 ভোল্টই বের হলো, তো ডাইরেক্ট দেওয়া হতো,
কিন্তু এখান থেকে তো সুইচিংয়ের ব্যাপার আছে, তাই না? এই জন্য এখান থেকে ভোল্টেজটা এখানে দেওয়া হয়েছে। এরপরে এখানে সুইচিংটা নেওয়ার পরে তারপরে আমাদেরকে মেন চার্জিং আইসিতে ভোল্টেজটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ভোল্টেজটাও ঢুকছে এখানে কিন্তু 5.2-তে, এবং এখান থেকে যখন বের হওয়ার সময় আমাদের 4 পয়েন্টের কাছাকাছি ভোল্টেজ থাকবে। তা আমরা ভোল্টেজ ড্রপিংটা কোথায় পেয়েছিলাম? এখানেই ছিল ড্রপিং। এই ড্রপিংটা পেয়েছি আমরা, এটা কত ভোল্টেজ দেখছি? 2.26, 2.20 এরকম পাচ্ছিলাম, এবং আপ ডাউন করছিল, আবার 1.8-এও অনেক সময় নেমে আসছিল। তাহলে ড্রপিংটা হচ্ছে সমস্যা, ঠিক আছে, যার কারণে আমাদের ফোনটা ফেক চার্জিং হচ্ছে। তাহলে ফেক চার্জিংয়ের জন্য সমস্যা কোথায় হতে পারে সে বিষয়টি আমরা যদি দেখতে চাই, তাহলে আমাদেরকে স্টেপ বাই স্টেপ, মানে ড্রপিংটা কোথায় যা হচ্ছে, ঠিক আছে, যদি এখানে আসতেই ড্রপিং করে তাহলে অবশ্যই এর মধ্যে প্রবলেম, ঠিক আছে না? ধরেন আমরা এরকম ভাবি যে আমাদের সাহেববাজার, রাজশাহী সাহেববাজারের পরে আছে লক্ষ্মীপুরের পরে আছে ভাটাপাড়ার পরে আছে আমাদের এই কোটি স্টেশন। 4টা স্টেপ বললাম, কয়টা? সাহেববাজার, লক্ষ্মীপুর, ভাটাপাড়া, কোটি স্টেশন। অ্যান্ড কোটি স্টেশনে ইন্টারনেট নাই। এখন আমি কমপ্লেন করলাম, সাহেববাজারে অফিস আছে, ওনাকে কমপ্লেন করলাম যে আমার এখানে নেট নাই। তো কোন জায়গা থেকে নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়েছে ও বুঝবে কীভাবে? আগে ওই নক করবে যে লক্ষ্মীপুরের লাইন আছে কিনা, ওই সার্ভারে ঢুকে দেখবে যে লক্ষ্মীপুরের লাইনগুলো অ্যাক্টিভ আছে কিনা, যদি অ্যাক্টিভ থাকে ওকে। ভাটাপাড়া অ্যাক্টিভ আছে কিনা, যদি ভাটাপাড়া অ্যাক্টিভ না থাকে তাহলে লক্ষ্মীপুরের পরে ভাটাপাড়ার আগে সমস্যাটা হয়েছে, ঠিক আছে। আর যদি ভাটাপাড়া অ্যাক্টিভ থাকে তাহলে ভাটাপাড়ার পরে আমার কোটি স্টেশন পর্যন্ত আসতে আমাদের লস হচ্ছে কোথাও, ঠিক আছে। তো অনুরূপ আমাদের স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, স্টেপ 6, 7, তাহলে আমরা এভাবে ক্যালকুলেশন করব। এবং কোনো চার্জিং আইসি চিনতে প্রবলেম হবে না স্যার? এত কনফিডেন্ট? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তাহলে আমরা মানে আইসি চেনার ক্ষেত্রে যেসব প্রবলেম আছে, আমরা আইফোন নিয়ে কথা বলবো যে আইফোনের সেকশনগুলো আমরা কীভাবে সুন্দরভাবে বুঝতে পারি। যে কোনো ব্র্যান্ডেড ফোন, যেমন আমরা ইয়াতে দেখছিলাম হুয়াওয়ে Y9 আমরা চেক করলাম না লাইট ইস্যুতে। তা আমরা ব্যাটারি কানেক্টর থেকে লাইট আইসিতে আমাদের এখানে ভিসিসি লাইনটা আসছে কিনা সেটা দেখার চেষ্টা করেছি, পাচ্ছি না। আবার আমরা পাওয়ার আইসিতেও পাচ্ছি না। আবার আমরা সেকেন্ড পাওয়ার আইসি যেটা হচ্ছে চার্জিং আইসি সেখানেও পাচ্ছি না, লাইট আইসিতেও পাচ্ছি না। তো ভোল্টেজটা কোথায় থেকে নিল? পরে কোথায় পেলাম? ডিসি টু ডিসি। তাহলে ডিসি টু ডিসি আমরা কীভাবে বের করছি? সেটাও মিটার দিয়ে। তাহলে মিটারকে খাইতে হবে। আমি যেটা শেখাচ্ছি সেটা এখন মনে হতে পারে যে এতটুকু, তো এটাকে ব্যবহার করে এতটুকু করা যায়, ঠিক আছে। পৃথিবীতে যারা ভালো রান্না করে, এরা কি সব ধরনের রান্না শিখে আসে? প্রসেস করে না নিজে নিজে? ক্রিয়েটিভিটি, আমাকে এটাকে গঠনতন্ত্র তৈরি করতে হবে, নতুন নতুন কিছু জন্ম দিতে হবে। এবং আমার মনে হয় যে আমরা যদি বেসিককে ব্যবহার করে ভালো কাজ করতে শিখি, তাহলে আপকামিং যেসব আমাদের প্রযুক্তিগত বিষয় আছে ইলেকট্রনিক্সের, এগুলোকে আমরা আমাদের নলেজ ব্যবহার করে কাজ করতে পারবো। পরবর্তীতে আর কোনো প্রশিক্ষণ নিতে যাওয়ার সুযোগ দরকার হবে না এবং প্রয়োজন হবে না। শুধুমাত্র অনলাইনের সঙ্গে কিছুটা অ্যাক্টিভিটি এবং কিছু সিনিয়র পারসন বা নিজেদের মধ্যে একটা ডিসকাসের সুযোগ, যেটা আমাদের গ্রুপ আছে, গ্রুপ থেকে আর মাঝে মধ্যে হয়তো আমার সাথে ডিসকাস হবে। আমরা আবার প্রতি বছরে বিভিন্ন জায়গায় মিলিত হওয়ার চেষ্টা করি। আমাদের বাৎসরিক মিলন মেলাও হয়, সেখানে আমরা যেতে পারি, সেখানে আমাদের ডিসকাস হবে, প্রবলেম নেই। আসলে এই সেকশনে ভালো কিছু করতে হলে সবার সঙ্গে সক্রিয় থেকেই কমিউনিকেশন ঠিক রেখে আমাদেরকে কাজগুলো করতে হবে। বন্ধুরা, আমরা ডায়াগ্রাম ভিত্তিক কাজটা একটু বোঝানোর চেষ্টা করেছিলাম ছাত্রদেরকে। আসলে এটা দিয়ে কি হবে, আমি মনে হয় যে এটা যদি দুধ হয় তো আপনাদেরকে হয়তো ঘোলের স্বাদটা দিতে পারছি, এর বাইরে কিছু না। আর এখন আমরা একটু মাদারবোর্ড ট্রেসিং করব, ছাত্রদেরকে দেখাবো এবং আইসি রিপেয়ারও করব। তো সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমিও দোয়া করি আপনারা যেন সবসময় ভালো থাকেন, সবসময় ভালো কাজ করেন এবং বাংলাদেশকে পরিবর্তন করার জন্য ভূমিকা পালন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।